জেনারেল ওয়াকারুজ্জামান সাবধান, সাবধান জেনারেল সাহেবেরা। ডক্টর ইউনূসের কিছু হলে জনতা কিন্তু আপনাদের ছিঁড়ে ফেলবে। ওয়াকারুজ্জামান, আপনি যে এরশাদের পথে এগুচ্ছেন ধীরে ধীরে, ডক্টর ইউনূসের হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা দুইজনের হাতে, শাহাবুদ্দিন চুপ্পু এন্ড জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সাঙ্গপাঙ্গ জেনারেল আমিনুল হক, জেনারেল মাহবুব, জেনারেল হামিদ এবং এই খুনিগুলো কিন্তু এখনো জেনারেল হয়ে বিভিন্ন জায়গায় বসে আছে, ওঁত পেতে বসে আছে। আসসালামু আলাইকুম। আজকের টাইটেল হচ্ছে আসিফ নজরুলের ডিগবাজি। দেখেন, একজন বহুল পরিচিত বিপ্লবের সহায়ক ব্যক্তি বলে যাকে আমরা মনে করে আসছি, সেই ডক্টর আসিফ নজরুল এই দুদিন আগে যে বক্তব্য দিলেন শেখ মুজিবুর রহমান নিয়ে এবং আওয়ামী লীগ নিয়ে, সেটা অনভিপ্রেত। এর চাইতে অনেক হালকা কথা বলার জন্যই কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ থেকে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে একটা কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ট্রান্সফার করা হলো। এবং ছাত্র জনতা এবং আমি নিজেও জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের এই যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে একটা কথা উনি বললেন, আওয়ামী লীগের পক্ষে যেটা গেল, তার বিরুদ্ধে আমিও কথা বলেছি, ছাত্র জনতাও আন্দোলন করেছে সঙ্গে সঙ্গে, এবং তাকে ডক্টর ইউনূস সরিয়ে দিতে বাধ্য হলেন। তো ডক্টর আসিফ নজরুলের যে বক্তব্য, সেটা আমি মনে করি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বক্তব্যের চাইতেও মোর ডেঞ্জারাস, তার চাইতেও বেশি খারাপ। এটা ভুলে গেলে চলবে না যে জেনারেল ওয়াকার একজন হাসিনার অনুগ্রহ পুষ্ট একজন ভারতীয় আওয়ামী এজেন্ট। সুতরাং আমি ভূমিকাটা দিচ্ছি, আওয়ামী এজেন্ট। আর এটাও ভোলা যাবে না যে এই মিথ্যাবাদী সেনাপ্রধান হাসিনার দেশ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই একটা সামরিক বাহিনীও নিয়ন্ত্রিত সরকার গঠনের সব ব্যবস্থা প্রায় করে ফেলেছিলেন। কয়েকজন অবসরপ্রাপ্ত আওয়ামী জেনারেল যেমন ইকবাল করিম ভূঁইয়া সহ কয়েকজন বেসামরিক ব্যক্তির নাম শোনা গেল তার উপদেষ্টা পরিষদে। এটা আমরা 5 এবং 6 তারিখে এটা শুনলাম, 6 তারিখের ভেতরে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপদেষ্টাদের ভিতরে একজন বহুল পরিচিত ব্যক্তিরও নাম ছিল। তিনি আর কেউ নন, তিনি যিনি এখন বিতর্কিত সেই ডক্টর আসিফ নজরুলের নাম। এটা কোনো কাকতালীয় ঘটনা বলে আমি মনে করি না। কেন মনে করি না সেটাই আলোচনা করছি আজকে এখানে। এবং আমি সর্বশেষ আমার ভূমিকায় বলতে যাচ্ছি, জেনারেল ওয়াকারুজ্জামান সাবধান, সাবধান জেনারেল সাহেবেরা। ডক্টর ইউনূসের কিছু হলে জনতা কিন্তু আপনাদের ছিঁড়ে ফেলবে। ওয়াকারুজ্জামান, আপনি যে এরশাদের পথে এগুচ্ছেন ধীরে ধীরে, এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করেছিল তার লোক দিয়ে, জেনারেল মঞ্জুর এবং শেষে ক্যাপ্টেন ইমদাদ নামে এক ব্যক্তিকে ঢাকা থেকে পাঠিয়ে পুলিশ কাস্টাডিতে এরশাদ জিয়াকে হত্যা করিয়েছিল 30শে মে 1981। এরশাদ কিন্তু পরদিনই ক্ষমতায় বসেনি, সে নির্বাচন হতে দিল। জাস্টিস আব্দুস সাত্তার নির্বাচন করলেন নভেম্বর 1981 সালে, এবং 82 সালের 24শে মার্চ এরশাদ কি করলো?
জাস্টিস সাত্তারের মন্ত্রী পরিষদের একজন মন্ত্রীর বাড়িতে ইমদু নামে একজন খুনি আসামিকে পাওয়া গেল। এই অজুহাতে এরশাদ সত্তার সরকারকে সরিয়ে দিল, রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান যেটা বলা হয়। জাস্টিস সাত্তার ভয়ে পেয়ে ক্ষমতায় ছেড়ে দিলেন এবং এরশাদ ক্ষমতায় বসে 9 বছরের বেশি শাসন করল। একই পরিকল্পনা ভারতপন্থী আওয়ামীপন্থী জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি অনর্গল মিথ্যাচার করেন, যেটা আমি কালকেও বলেছি, আগেও বলেছি। হাসিনা চলে যাবে আমি জানতাম না, আমার সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, তারা 1800 রাউন্ড লাইভ গুলি অ্যামুনিশন ব্যবহার করে মাত্র 5 জনকে আহত করেছে। সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ওই কেষ্টা বেটাই চোর পুলিশ। পুলিশের প্রতি জনগণের একটা ঘৃণার উদ্রেক করিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তবে আমি ডক্টর আসিফ নজরুলকে আমি একজন আমাদের দলীয়, আমাদের গোত্রের লোক বলে মনে করতাম। ফ্যাসিবাদী হাসিনা সরকারকে উৎখাত করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন যারা এই ভূমিকায় সক্রিয় ভূমিকা পালন করেছেন, তার ভেতরে আসিফ নজরুল অবশ্যই অন্যতম। কিন্তু আমার তো আজকে আসিফ নজরুলের যে বক্তৃতা দেখলাম, বক্তব্য দেখলাম, ওটা অত্যন্ত আপত্তিকর একটা জঘন্য বক্তব্য। তার অফিসে তার মাথার উপরে শেখ মুজিবের ছবি আছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি আওয়ামী লীগকে একটা দেশপ্রেমিক ঐতিহ্যবাহী দল মনে করেন, যারা স্বাধীনতা আন্দোলনের উনি বললেন নেতৃত্ব দিয়েছিল, ওটা মিথ্যা কথা। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব আওয়ামী লীগ দেয়নি, জনগণ, সেনাবাহিনী, মুক্তি বাহিনী এরা দিয়েছিল। তাজউদ্দিন আহমদ এবং সিরাজুল আলম খান স্বাধীনতার আন্দোলনের নেতা ছিলেন, শেখ মুজিবুর রহমান নন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত। আসিফ নজরুল এক কথায় যেটা বললেন, আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা যাবে না। আমি এটা বহুদিন থেকে বলে আসছি, অনেকে বলছেন, আমি জানি উনি আমার নাম নেননি, তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না উনি একেবারে টেলিভিশনের ক্যামেরার সামনে বলেছেন। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, কোন দলকে নাকি নিষিদ্ধ করা যাবে না যদি না সেই দলের জঙ্গি তৎপরতা থাকে। আমরা জানি এই যে বাংলাদেশে তথাকথিত ইসলামী বিপ্লব, ইসলামিক সন্ত্রাসী, এগুলো যখন হাসিনা করে যাচ্ছে, তখন বেআইনি করার জন্য জামাত ইসলামীকে বেআইনি করা হলো একটা ইসলামী সন্ত্রাসী দল বলে। এটা তো সত্যের অপলাপ। জামাত ইসলামী তো কোনদিন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে গত তার জন্মের লগ্ন থেকে এই 80-81 বছরে আওয়ামী লীগ, জামাত ইসলামী কোনদিনও 83 বছর বয়স জামাত ইসলামীর সন্ত্রাসী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীদের কোনো সম্পর্ক ছিল না। সুতরাং আসিফ নজরুল বলছেন, কোন দল যদি জঙ্গি তৎপরতা না থাকে তাকে নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগের জঙ্গি তৎপরতা নেই। এই 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার হাজার হাজার মানুষ হত্যা করেছে। এই 1.5 মাসের ভেতরে জুলাইয়ের 18 তারিখ থেকে বা 15 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত হাসিনা কমপক্ষে 12,000 মানুষ হত্যা করেছে। এটা কি যথেষ্ট নয় এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা? এটা কি যথেষ্ট নয় এই দল আয়না ঘর এবং এই আপনার ডিবির পুলিশের কারাগারে হাজার হাজার লোককে বন্দী করে রেখেছে, তাদেরকে মেরে ফেলেছে? এই জেনারেল জিয়াউল হাসান নিজের হাতে লোক হত্যা করেছে এবং তারা কয়েক হাজার লোককে হত্যা করেছে, কয়েক হাজার লোককে গুম করেছে, নির্যাতন করেছে, দেশের হাজার হাজার কোটি টাকা তারা লুণ্ঠন করেছে। সেই আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করা কি ডক্টর আসিফ নজরুলের জন্য খুব দুঃখের ব্যাপার?
তিনি বলছেন আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল ইত্যাদি ইত্যাদি, কিন্তু তিনি বলছেন দল নয়, ব্যক্তি বিশেষ আওয়ামী লীগের শাসনতন্ত্র লঙ্ঘন করেছে। কি সুন্দর কথা একজন আইনের প্রফেসর, তিনি আইন বানাবেন, ডক্টর ইউনূসের উনি আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা। তার মানে কি হিটলারের ব্যাপারে তো নাৎসি পার্টির সম্বন্ধে বলা যেতে পারতো, এটা তো হিটলার করেছে। নাৎসি পার্টির লক্ষ লক্ষ মেম্বার, অনুসারী, পুলিশ, মিলিটারি, সিভিল সার্ভেন্ট, বুদ্ধিজীবী যারা নাৎসি পার্টি করেছিল তারা তো দোষী নয়, হিটলার একমাত্র দোষী। একটা বই আছে, হিটলারস উইলিং এক্সিকিউশনার্স, হিটলারের অতি উৎসাহী খুনি বৃন্দ। সেই খুনি বৃন্দের ভিতরে বুদ্ধিজীবী, সেনাপতি, পুলিশের লোক, মিলিটারির লোক, এদের সবার নাম দেয়া হয়েছে। যে হিটলার একা করেনি, হিটলারের বহু সহযোগী ছিল, সিভিল অ্যান্ড মিলিটারি। হাসিনা একা এক হাতে এত লোক হত্যা করতে পারেনি, তার সহযোগী ছিল। তাদের ভিতরে জেনারেল ওয়াকারুজ্জামান অন্যতম, কেননা জেনারেল ওয়াকারুজ্জামানের নাকের ডগায় আয়না ঘর ক্যান্টনমেন্টের ভেতরে। এই কথাটা আমি বহুবার বলেছি, তোমরা যারা ইয়াং তাদেরকে বলছি, তোমরা একটু চিন্তা করে দেখো, উনি সেনাবাহিনীর প্রধান। ডিজিএফআইটা কি? ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। তার প্রধান ছিলেন কে? মেজর জেনারেল আব্দুল হামিদ। ইনি এখনো চাকরিতে বহাল। এই মেজর জেনারেল আব্দুল হামিদ জেনারেল ওয়াকারের সাবঅর্ডিনেট, এবং ক্যান্টনমেন্টে কচু খেতে এই ঘটনা, এই কারাগার বানানো আছে। ওখানে জেনারেল ওয়াকারুজ্জামান যখন আর্মির কর্নেল বা মেজর, তখন থেকে উনি জানেন এরকম একটা ঘটনা ঘটছে। উনি হাসিনার আমলে ব্রিগেডিয়ার হলেন, মেজর জেনারেল হলেন, লেফটেন্যান্ট জেনারেল হলেন, জেনারেল হয়ে তিনি সেনাপ্রধান হলেন, ফুল জেনারেল হয়ে। তিনি জানতেন না যে আয়না ঘর নামে একটা ব্যাপার ঘটাচ্ছে আমার সাবঅর্ডিনেট মেজর জেনারেল আব্দুল হামিদ, যে আমার কাছে রিপোর্ট করবে? তার মানে কি, উনি যদি বলেন যে আমি জানতাম না, তাহলে তো ডক্টর ইউনূসের উচিত তাকে বরখাস্ত করা। ও, তুমি তো একটা অযোগ্য ব্যক্তি, তোমার নাকের ডগায় এইখানে আয়না ঘর ছিল, ডিজিএফআই এর কারাগার ছিল, তুমি জানতা না? ইউ আর স্যাকড। আর যদি তুমি জানতা, তার মানে তুমি এই আয়না ঘরে যে লোকগুলোকে আটকে রাখা হয়েছে, মাত্র 2 জন জীবিত বেরিয়ে এসছেন, ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং আরেকজন বোধহয় আরেক ভদ্রলোক। 2 জন, শত শত লোককে তারা গুম করে হত্যা করে শেষ করে দিয়েছে। এটা জেনারেল ওয়াকার জানতেন না, আর যদি জানতেন, দুটোই অপরাধ। সেই জেনারেল ওয়াকার তো একটা কু করে ফেলেছিল, এটা আপনারা ভুলে যাবেন না। ওয়াকারকে ত্রাণকর্তা, মানুষের জীবন বাঁচিয়েছেন বলা যাবে না, নিজের চাচা আপন প্রাণ বাঁচা। এই জন্যই কিন্তু ডক্টর জেনারেল ওয়াকার এই হাসিনাকে ভারতে পাঠিয়ে দিলেন। তিনি মিথ্যাচার করলেন, আমি তো জানতাম না। তিনি বেআইনি ভাবে বাংলাদেশ এয়ারফোর্সের হেলিকপ্টার এবং বিমান ব্যবহার করে তাকে দিল্লিতে পাঠিয়েছে, যে তাকে মেরে ফেলত, তাকে ক্যান্টনমেন্টে রাখতে পারত। আমি বহুবার বলেছি, এই ওয়াকার তার তত্ত্বাবধানে 600-র বেশি লোককে আশ্রয় দিয়েছে। কাদেরকে দিয়েছে, কাদেরকে ছেড়ে দিয়েছে, এটা ডক্টর ইউনূসও জানে না, তার সরকারও জানে না, আমরাও জানি না। এটা কি অপরাধ নয় জেনারেল ওয়াকারের? তাকে কি জবাবদিহি করা উচিত না? যেটা আমি মনে করি ডক্টর ইউনূসের হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা 2 জনের হাতে, শাহাবুদ্দিন চুপ্পু এন্ড জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সাঙ্গপাঙ্গ, জেনারেল আমিনুল হক, জেনারেল মাহবুব, জেনারেল হামিদ, এবং এই খুনিগুলো কিন্তু এখনো জেনারেল হয়ে বিভিন্ন জায়গায় বসে আছে, ওঁত পেতে বসে আছে।